Hello friend, class 7. In previous class we discussed about the Asian continent physiography and particular their topography, drainage pattern, climate, natural vegetation. Friend, class 7 এর আগের ক্লাসগুলোতে আমরা যেটা আলোচনা করা হয়েছিল সেটা হলো এশিয়া মহাদেশের প্রাকৃতিক পরিবেশ। এশিয়া মহাদেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফ্রেন্ড আমরা শিখেছিলাম পড়েছিলাম এশিয়া মহাদেশের ধারণা, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, এশিয়া মহাদেশের নদ নদী, এশিয়া মহাদেশের জলবায়ু, এশিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ। ফ্রেন্ড, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। এবার আমরা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা করব, এশিয়া মহাদেশের অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা করব। এশিয়া মহাদেশের অর্থনৈতিক অঞ্চল। এশিয়া মহাদেশের অর্থনৈতিক অঞ্চল। এশিয়া মহাদেশে বেশ কতগুলো অর্থনৈতিক অঞ্চল আছে, যেমন ইয়াংসি কিয়াং আছে, টোকিও ইয়োকোহামা শিল্প অঞ্চল আছে। আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। দেখো ফ্রেন্ড, এশিয়া মহাদেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আমরা যেটা আলোচনা করব ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। ফ্রেন্ড, জানতে হবে ইয়াংসি কিয়াং কি। ফ্রেন্ড, ইয়াংসি কিয়াং হলো একটা এশিয়া মহাদেশের পূর্ব বাহিনী নদী। সম্মিলিতভাবে শুধু ইয়াংসি কিয়াং শুধু পূর্ব বাহিনী নদী না, এটি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং এশিয়া মহাদেশের দীর্ঘতম পূর্ব বাহিনী নদী। প্রায় নদীটির দৈর্ঘ্য 5530 কিলোমিটার বা তার বেশি। ইয়াংসি কিয়াং নদী এই যার দীর্ঘ নিয়ে যখন যাত্রা করে উচ্চ, মধ্য, নিম্ন এই তিনটি অববাহিকা লক্ষ্য করা যায়। ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলগুলিতে যাওয়ার আগে শ্রেণীবিভাগ করার আগে আমরা ইয়াংসি কিয়াং নদী সম্পর্কে জানবো। এই ইয়াংসি কিয়াং নদী অববাহিকার এই অঞ্চলটি মধ্যভাগের এশিয়ার মধ্যভাগের বা মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চলের কুয়েনলুন পার্বত্য অঞ্চল বা কুয়েনলুন পর্বতের হিমবাহ বরফের গুহা থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে চীন সাগরে পতিত হয়েছে। সমগ্র নদীটি প্রায় 5530 কিলোমিটারের ওপর যখন যাত্রাপথ যায় তার প্রবাহপথে বিভিন্ন রকম ভূমিরূপ দেখা যায়। কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, অর্থাৎ আঞ্চলিক ভূপ্রকৃতির পার্থক্য, নদ নদী, জলবায়ু ইত্যাদির উপর নির্ভর করে এই ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এর সঙ্গে আমরা ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলের ভাগগুলো আজকে আমরা পড়ব। 3টে ভাগে ভাগ করা যায়। এক হলো উচ্চ ইয়াংসি কিয়াং নদী অববাহিকা, মধ্য নদী অববাহিকা এবং এটা হলো নিম্ন নদী অববাহিকা। নিম্ন নদী অববাহিকা। ফ্রেন্ড, এই গেল আমাদের ইয়াংসি কিয়াং নদী অববাহিকার 3টে পার্ট: উচ্চ নদী অববাহিকা, মধ্য নদী অববাহিকা এবং নিম্ন ভূমি নদী অববাহিকা। এবার আমরা ফ্রেন্ড আসবো এই উচ্চ নদী অববাহিকা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। উচ্চ নদী অববাহিকা নিয়ে আমরা একটু আলোচনা করব, 1 নম্বর। তারপরে আমরা 2 নম্বর একটু মধ্য নিম্ন নদী অববাহিকা নিয়ে আলোচনা করব। তারপরে 3 নম্বর আমরা নিম্ন ইয়াংসি কিয়াং নদী অববাহিকা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব উচ্চ নদী অববাহিকা নিয়ে। উচ্চ নদী অববাহিকা নিয়ে
এই উচ্চ নদী অববাহিকা, এই উচ্চ নদী অববাহিকা অঞ্চলটা জানার আগে আমাদের জানতে হবে এখানে যে নদীটি কিভাবে কোথায় প্রবাহিত হলো। দেখো এই উচ্চ নদী অববাহিকাটা একটা অববাহিকা বা সেজুয়ান অববাহিকা লক্ষ্য করা যায়। সেজুয়ান অববাহিকা, সেজুয়ান অববাহিকা লক্ষ্য করা যায়। এই সেজুয়ান অববাহিকা সম্পর্কে জানতে ফ্রেন্ড, এই ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলটি যখন কুয়েনলুন বা মধ্য এশিয়ার কুয়েনলুন পর্বতের হিমবাহ বা বরফের গুহা থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হতে শুরু করে ফ্রেন্ড, সেই সময় যখন প্রবাহিত শুরু করে সেই সময় কতগুলো উপনদী এসে আমাদের ইয়াংসি কিয়াং নদীর সাথে মিলিত হয়। মোট 4টি উপনদী এসে ইয়াংসি কিয়াং নদী অববাহিকার সাথে মিলিত হয়। এই 4টি উপনদী মিলিত কার্যের ফলে 4টি উপনদীর সঞ্চয়ের ফলে এই সেজুয়ান অববাহিকাটি সৃষ্টি হয়েছে। ফ্রেন্ড, কোশ্চেন আসতে পারে এই সেজুয়ান অববাহিকাটা কি, অনেক সময় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেজুয়ান অববাহিকাটি। তাহলে ফ্রেন্ড, যদি প্রশ্ন আসতে পারে সেজুয়ান অববাহিকাটি কোন পর্বে সৃষ্টি হয়েছে, ইয়াংসি কিয়াং নদী অববাহিকার উচ্চ অববাহিকায়। সেজুয়ান কি, যে ইয়াংসি কিয়াং নদী অববাহিকা, ইয়াংসি কিয়াং নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল কুমেনলুন পর্বত থেকে প্রবাহিত হয় তার সাথে 4টি উপনদী সঞ্চয় কাজের ফলে সেজুয়ান অববাহিকার সৃষ্টি হয়। এই সমগ্র সেজুয়ান অববাহিকা অঞ্চলটি লাল বেলে মাটি দ্বারা গঠিত, তাই একে রেড বেসিনও বলা হয়। কোশ্চেন আসতে পারে কেন রেড বেসিন বলা হয়, এটা একটু জেনে নিতে হবে। রেড বেসিনও বলা হয়। এরপর এটা কতদূর পর্যন্ত যায়, অর্থাৎ ওই একবারে উচ্চ পার্বত্য অঞ্চলে কুয়েনলুন পর্বত থেকে নিচে ইচাং অঞ্চল পর্যন্ত এটি বিস্তৃত হয়। ইচাং পর্যন্ত বিস্তৃত। সমগ্র অঞ্চলটির জলবায়ু খুব মনোরম প্রকৃতি, যেহেতু উচ্চ অববাহিকা অবস্থান করেছে সমগ্র জলবায়ুটির আবহাওয়া বা জলবায়ু খুব মনোরম প্রকৃতি। এই মনোরম জলবায়ুর ক্ষেত্রে কি হয়, এখানে কৃষিকাজ এবং তার সাথে ঘন বসতিপূর্ণ গড়ে উঠেছে। তাহলে এই গেল আমাদের উচ্চ নদী অববাহিকা। ফ্রেন্ড, এই গেল আমাদের উচ্চ নদী অববাহিকা, উচ্চ ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। এবার আমরা ফ্রেন্ড আসবো মধ্য নদী অববাহিকাতে। জলবায়ুটা কেমন, মনোরম প্রকৃতির জলবায়ু, খুব মনোরম প্রকৃতির জলবায়ু। এবার ফ্রেন্ড আমরা আসবো মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। এই মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলটি ইচাং থেকে, এখানে ইচাং থেকে হুনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ফ্রেন্ড, এই হুনান প্রদেশটি যখন নদীটা উচ্চ অঞ্চল থেকে প্রবাহিত হয়ে মধ্য অববাহিকায় আছে তখন নুড়ি কাকড় বালিতে সঞ্চয় করে আনছে। আবার অনেক সময় কি দেখা যায়, এই অঞ্চলটি সমতল ভূমি। কি ভূমি এটা, সমতল ভূমি। ফ্রেন্ড, এটা সমতল ভূমি। এই সমতল ভূমির জন্য এখানে প্রত্যেক বছর বন্যা হয় এবং বন্যার জল নদীর দুকূলে প্লাবিত হয়ে নতুন পলিমাটি সৃষ্টি করে। এই নবীন পলিমাটি অঞ্চলে খুব ভালো কৃষিকাজ হয়। বিশেষ করে এখানে প্রচুর ধান চাষ হয়। তাই হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা। শুধুমাত্র যে এখানে ধান হয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
ধানের সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য খাদ্যশস্যও চাষ হয়। কি কি চাষ হয়? তার সাথে গম চাষ হয়, আখ চাষ হয়, কার্পাস চাষ হয়, ডাল চাষ হয়, তৈলবীজ চাষ হয়। তাই হুনান প্রদেশকে বলা হয় চীনের শস্য ভান্ডার। হুনান প্রদেশকে বলা হয় চীনের শস্য ভান্ডার। মনে রাখবে এই হুনানকে বলা হয়, হুনান প্রদেশকে বলা হয় চীনের শস্য ভান্ডার। চীনের ধানের ও শস্যের ভান্ডার। এই গেল আমাদের মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। তাহলে ফ্রেন্ড এখানে আমরা যেটা জানতে পারলাম মধ্য নদী অববাহিকার ক্ষেত্রে আমরা ফ্রেন্ড যেটা জানতে পারলাম মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকাটি ইচাং থেকে হুনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং এই অঞ্চলটি মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অঞ্চলটি সমতল ভূমি। তাই এখানে কি হয় প্রত্যেক বছর বন্যার জল দুকুল প্লাবিত হয়ে নতুন নদীর নতুন পলিমাটি সৃষ্টি করে। নবীন পলিমাটি, এই নতুন পলিমাটি খুবই উর্বর প্রকৃতির হওয়ায় সেখানে কি হয় প্রচুর পরিমাণে হুনান প্রদেশে ধান চাষ হয়। তাই হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের ভান্ডার বা ধানের আধার। শুধুমাত্র ধান নয়, এখানে অন্যান্য চাষ যেগুলো হয় সেগুলো হয় কার্পাস, পাট, আখ, গম, তৈলবীজ, ডাল। সামগ্রিকভাবে একে বলা হয় চীনের শস্য ভান্ডার। নেক্সট আমরা আসবো ফ্রেন্ড নিম্ন নদী অববাহিকা। এবার ফ্রেন্ড আমাদের হুনান প্রদেশ থেকে আমরা নিম্ন ইয়াংসি কিয়াং নদী অববাহিকাটা শুরু হবে হুনান থেকে একেবারে মোহনা বা চীন সাগর পর্যন্ত। হুনান থেকে মোহনা পর্যন্ত নিম্ন নদী অববাহিকা বা বদ্বীপ প্রবাহ এগুলো যেগুলো বয়ে নিয়ে গেলে সেখানে কি দেখা যায় এখানে বদ্বীপও সৃষ্টি হয়। বদ্বীপ প্রবাহটি হলো চীনের নিম্ন ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। এই অববাহিকার অঞ্চলটি ইউরোপের নেদারল্যান্ড বা হল্যান্ড দেশের মধ্যে সমুদ্র থেকে অনেক জমি উদ্ধার করা হয়েছে। তাই একে বলা হয় এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়, পোল্ডার ভূমি বলা হয়। তাহলে ফ্রেন্ড এখানে কোশ্চেন আসতে পারে এই পোল্ডার ভূমিটা কি? ফ্রেন্ড পোল্ডার ভূমি হলো সমুদ্রের নোনা জল থেকে উদ্ধার করা নিচু জমি বা কোনো জলাশয় বা কোনো হ্রদও হতে পারে। এই পোল্ডার ভূমি কোথায় দেখা যায়? ইউরোপের নেদারল্যান্ড বা হল্যান্ড দেশের সমুদ্র থেকে উদ্ধার করা নিচু জমিকে বলা হয় পোল্ডার ভূমি। ঠিক একইভাবে হুনান প্রদেশের চীন সাগরের মোহনা, এই হুনান থেকে মোহনা অর্থাৎ নিম্ন ইয়াংসি কিয়াং নদী অববাহিকায় অনেক নিচু জমি জলাশয় এখানে উদ্ধার করা হয়েছে। তাই একে পোল্ডার ভূমি বলা হয়। কাকে? ইয়াংসি কিয়াং নদী অববাহিকা নিম্ন নদী অববাহিকাকে বলা হয় এশিয়ার হল্যান্ড বা এশিয়ার পোল্ডার ভূমি বা চীনের পোল্ডার ভূমি বলা হয়। এখানে একটা বড় শহর আছে যার নাম হলো সাংহাই। এই সাংহাই শহরটি হলো চীনের একটি প্রধান শহর, প্রধান শিল্প কেন্দ্র, প্রধান বন্দর সাংহাই। এই সাংহাই অঞ্চলে কি হয় এখানে কার্পাস চাষ হয়। মধ্য ইয়াংসি কিয়াং নদী অববাহিকা ফ্রেন্ড কার্পাস চাষ হয়। সেই কার্পাস চাষ হয় এবং সেখানে কিছু শক্তি সম্পদ কয়লা লোহা খড়িও পাওয়া যায় এবং ইয়াংসি কিয়াং নদী অববাহিকার জলকে কেন্দ্র করে সাংহাইয়ে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তাই সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার বলা হয়। তাহলে ফ্রেন্ড চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? এই সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার। আর সাংহাই কি? সাংহাই হলো চীনের একটি প্রধান বন্দর, শিল্প ও বসতি এলাকা বা শহর। মনে রাখবে। তাহলে এই গেল ফ্রেন্ড আমাদের ইয়াংসি কিয়াং নদী অববাহিকার
তিনটে অঞ্চল, উচ্চ নদী অববাহিকা, মধ্য নদী অববাহিকা, নিম্ন নদী অববাহিকা। এখানে আমরা পেলাম রেড বেসিন, এখানে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা পেলাম সেজুয়ান অববাহিকা, রেড বেসিন, মনোরম জলবায়ু। আর এখানে কি পেলাম, হুনান প্রদেশ পেলাম, সমতল ভূমি আছে, নবীন নবীন পলিমাটি আছে, তাই উর্বর প্রকৃতির হওয়ায় এখানে বলা হয় ধান চাষ হয়, এখানে বলা হয় ধানের ও শস্য ভান্ডার বলা হয়। এখানে আছে পোল্ডার ভূমি, সাংহাই আছে চীনের ম্যানচেস্টার এবং সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে একটা শহর, বৃহত্তম শহর। বৃহত্তম শহর তাহলে গেল এই ফ্রেন্ড, গেল আমাদের ইয়াংসি কিয়াং নদী অববাহিকার। এবার আমরা আসবো এই ইয়াংসি কিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বা কৃষি উন্নতির কারণ লেখো। ইয়াংসি কিয়াং ফ্রেন্ড, এবার আলোচনা করব আমরা ইয়াংসি কিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ফ্রেন্ড, এবার আমরা আলোচনা করব ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। কেন অর্থনৈতিক সমৃদ্ধির কারণ? তাহলে একটা অঞ্চলের ফ্রেন্ড জানতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে ঘটে। সেখানে কৃষিকাজে ঘটে, শিল্পতে ঘটে, পরিবহনে ঘটে, এই সমস্ত জায়গায় ঘটে। তাই আমরা প্রথম এখানে আমরা আলোচনা করব যেটা, সেটা হলো কৃষি উন্নতির কারণ। কৃষির উন্নতি। 2 নম্বর খনিজ সম্পদ। 3 নম্বর শিল্পের উন্নতি। 3 নম্বর শিল্পের উন্নতি। এছাড়াও অন্যান্য যেগুলো থাকে উন্নত পরিবহন ব্যবস্থা, জলের যোগান, আর যেগুলো আছে মনোরম জলবায়ু, তাহলে ফ্রেন্ড এইগুলো গেল আমাদের ইয়াংসি কিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। বন্দরের অবস্থানও আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হলো আমাদের এই কৃষির উন্নতি সম্পর্কে আমরা ফ্রেন্ড পড়বো। কৃষির উন্নতি সম্পর্কে আমরা প্রথম জানবো যে অর্থনৈতিক ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বললে এই পয়েন্টগুলো হবে। এবার ফ্রেন্ড এই ইয়াংসি কিয়াং নদী অববাহিকার কৃষির উন্নতির কারণ কি? আমরা উচ্চ নদী অববাহিকায় যেখানে টার্মগুলো পড়েছিলাম সেখানে আমরা কি কি পড়েছিলাম ফ্রেন্ড? সেখানে আমরা পড়েছিলাম মনোরম জলবায়ু, মনোরম জলবায়ু। 2 নম্বর উর্বর মাটি। 3 নম্বর সমতল ভূমি। 4 নম্বর নবীন পলিমাটি। দেখো ফ্রেন্ড, আমরা ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলির মধ্যে যদি পরীক্ষা আসে কৃষি উন্নতির কারণ কি, তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা আলোচনা করব 1 এখানকার মনোরম জলবায়ু, উর্বর মাটি, সমতল ভূমি, নিম্ন সমতল ভূমি, এটা নিম্ন সমতল ভূমি, নবীন পলিমাটি। এই জন্য এই অঞ্চলটি কৃষির উন্নতি লক্ষ্য করা যায়। এখানে কি দেখা যায়? এখানে প্রচুর পরিমাণে কৃষি কাজ হয়, যেমন ধান চাষ হয় হুনান প্রদেশকে বলে ধানের ভান্ডার। তার সাথে ধান ছাড়াও এখানে গম চাষ হয়, আখ চাষ হয়, কার্পাস চাষ হয়, তৈলবীজ ডাল চাষ হয়, একে বলা হয় চীনের শস্য ভান্ডার। এরপর ফ্রেন্ড আমরা আসবো খনিজ সম্পদ। কি কি খনিজ সম্পদ এখানে পাওয়া যায় ফ্রেন্ড? কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? দেখো ফ্রেন্ড, এখানে যে খনিজ সম্পদগুলো পাওয়া যায় সেটা হলো লৌহ আকরিক পাওয়া যাবে,
লোহা করিক, 2 নম্বর কয়লা, 3 নম্বর তামা, 4 নম্বর টাংস্টেন, টিন, খনিজ তেল, দেখো ফ্রেন্ড এই খনিজ সম্পদগুলির মধ্যে আমাদের যে যে সমস্ত খনিজ সম্পদ পাওয়া যায়, কয়লা, আকরিক, লোহা, তামা, দশটা, টাংস্টেন, এই ধাতুগুলো পাওয়া যায়। তাহলে এখানে গেল খনিজ সম্পদ। এখানে 2 নম্বর পয়েন্ট কি কি পাওয়া যায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ হলো, অর্থনৈতিক সমৃদ্ধির খনিজ সম্পদ লিখতে হবে যে ইয়াংসি কিয়াং নদী অববাহিকায় লোহা করিক, কয়লা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, খনিজ তেল প্রভৃতি এই সমস্ত খনিজ সম্পদগুলি পাওয়া যায় বলে এই অঞ্চলটি খনিজ সম্পদে উন্নত। এই খনিজ সম্পদের স্বাভাবিক ক্ষেত্রে উন্নত হলেও সে অঞ্চলটি শিল্পের উন্নত হবে। এবার ফ্রেন্ড আমরা জানবো যে শিল্পের উন্নতি নিয়ে আমরা পর্যালোচনা করব। কি এই শিল্পের উন্নতি? দেখো ফ্রেন্ড, দেখো শিল্পের উন্নতি এখানে কি কি শিল্প পাওয়া যাবে, এখানে শিল্প গড়ে উঠেছে। প্রথমে লোহা ইস্পাত শিল্প, কাঁচা লোহাকে কেন্দ্র করে লোহা ইস্পাত শিল্প, এছাড়া এখানে আর কি পাওয়া যায়, কার্পাস বয়ন শিল্প, রাসায়নিক শিল্প, পেট্রো রসায়ন শিল্প, দেখো ফ্রেন্ড এখানে এত কিছু শিল্প পাওয়া যায়, লোহা ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, যন্ত্রপাতি শিল্প, রেশম শিল্প, বস্ত্র বয়ন শিল্প প্রভৃতি শিল্প পাওয়া যায়। এছাড়া এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাহলে এখানে যে সমস্ত শিল্পগুলো দেখা যায়, তাহলে কি হলো, নিকটবর্তী অঞ্চলের কার্পাস কত মধ্যভাগে কার্পাস চাষ হয়, সেই কার্পাসকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন শিল্প বলা হয়। সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার, প্রচুর কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। লোহা ইস্পাত শিল্প গড়ে উঠেছে ওই সাংহাই বা অন্যান্য বন্দরের কাছাকাছি। রাসায়নিক শিল্প অনেক গড়ে উঠেছে। এছাড়াও এখানে পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে। ফ্রেন্ড এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, পূর্ত শিল্প গড়ে উঠেছে, আরো বিভিন্ন ধরনের এখানে শিল্প এখানে গড়ে উঠেছে। সুতরাং এই গেল শিল্পের উন্নতির কারণ। তাহলে এখানে শিল্প উন্নতি বলতে কি হবে, নিকটবর্তী অঞ্চলের কৃষিজ কাঁচামালের যোগান এবং খনিজ সম্পদের যোগানের উপর নির্ভর করে ইয়াংসি কিয়াং নদী অববাহিকা শিল্পেতে উন্নতি লাভ করেছে। তারপর উন্নত পরিবহন ব্যবস্থা। ফ্রেন্ড উন্নত পরিবহন ব্যবস্থা কি, যে ইয়াংসি কিয়াং নদ অববাহিকার যে সমগ্র অঞ্চলটি কি জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক সড়ক পথ, রেলপথ, তার সাথে আছে বন্দর পথ, উন্নত পরিবহন ব্যবস্থা। তাহলে উন্নত পরিবহন ব্যবস্থা সম্পর্কে আমরা বলতে পারো। এরপর আছে জলের যোগান। ফ্রেন্ড এই জলের যোগানটা কোথায় পাওয়া যায়, ইয়াংসি কিয়াং নদী অববাহিকা এবং তার উপনদী শাখা নদীগুলি থেকেই জলের যোগান পাওয়া যায়। এবং এই জলটা শুধুমাত্র যে কৃষি কাজে ব্যবহার করা এরকম নয়, এক জলসেচেও কাজে লাগে, কৃষি ক্ষেত্রেও, আবার শিল্প ক্ষেত্রেও কাজে লাগে, অন্যদিকে জলবিদ্যুৎ তৈরি করতেও কাজে লাগে, সর্বোপরি পানীয় জল হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তাই জলের যোগানের ক্ষেত্রেও ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির একটা কারণ বলা চলে। এছাড়া আরো যেগুলো হতে পারে, বন্দরের অবস্থান, ফ্রেন্ড এই বন্দরের অবস্থান কি, এখানে দেখবে অনেক বন্দর আছে, যেমন সাংহাই বন্দর আছে। এই সাংহাই বন্দরটি কি দেখা যায়, সাংহাই বন্দরটি হলো এশিয়ার একটা বৃহত্তম বন্দর, এশিয়ার বৃহত্তম শহর। এই বন্দরকে কেন্দ্র করে, এই বন্দরগুলোকে কেন্দ্র করে এখানে
অর্থনৈতিক সমৃদ্ধির কারণ গড়ে উঠেছে। সুতরাং ফ্রেন্ড এই গেল ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এছাড়া উন্নত প্রযুক্তিবিদ্যা, শ্রমিক প্রভৃতি আরো অন্যান্য কারণগুলোও এখানে অর্থনৈতিক সমৃদ্ধির কারণ হিসেবে বলা চলে। যেমন এখানে শ্রমের যোগান, শ্রমিকের যোগান সবকিছু এখানে পাওয়া যায় বলে সবকিছু অনুকূল পরিস্থিতি আছে বলে ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধিতে লাভ করেছে, অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। সুতরাং এই গেল ফ্রেন্ড আমাদের এই ইয়াংসি কিয়াং, এশিয়া মহাদেশের ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। ইয়াংসি কিয়াং নদী অববাহিকা ইয়াংসি কিয়াং নদী অববাহিকা। এবার আমরা আলোচনা করব ফ্রেন্ড প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ফ্রেন্ড আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ফার্স্ট কোশ্চেন লেখো, ইয়াংসি কিয়াং নদীর উৎস ও মোহনা লেখো। এটা 2 নম্বরের কোশ্চেন। ইয়াংসি কিয়াং নদীর উৎস মোহনা। ফ্রেন্ড উৎস জানো কুনলুন পর্বতের হিমবাহ অঞ্চল, আর মোহনা হলো চীন সাগর। তারপরে রেড বেসিন কি? রেড বেসিন কি? 2 নম্বরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, সেজুয়ান অববাহিকা কি? সেজুয়ান অববাহিকা কি? 2 নম্বরের কোশ্চেন। 3 নম্বরে, চীনের ধানের গোলা কাকে বলে? চীনের ধানের গোলা কাকে বলে? আনসারটা হবে হুনান প্রদেশকে বলা হয় ধানের গোলা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন ফ্রেন্ড, চীনের শস্যের ভান্ডার কাকে বলে? শস্যের ভান্ডার কাকে বলে? ফ্রেন্ড এটা 1 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, হুনান প্রদেশকে চীনের ধানের ভান্ডার বলে কেন? হুনান প্রদেশকে চীনের ধানের ভান্ডার বলে কেন? নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, হুনান প্রদেশকে চীনের শস্য ভান্ডার বলা হয় কেন? 2 নম্বর, পোল্ডার ভূমি কাকে বলে? পোল্ডার ভূমি কাকে বলে? 8 নম্বর কোশ্চেন, এশিয়ার তথা চীনের হল্যান্ড
এশিয়া তথা চীনের হল্যান্ড কাকে বলে? এশিয়া তথা চীনের হল্যান্ড কাকে বলে এবং কেন? 1 + 2 = 3 নম্বরের। 9 নম্বর কোশ্চেন, চীনের ম্যানচেস্টার কাকে বলে? চীনের ম্যানচেস্টার কাকে বলে? কাকে বলে? চীনের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন? 1 + 2 = 3 নম্বরে। সাংহাইকে বলা হয় 100 টনের পারপা বনশিল্প গড়ে উঠেছে বলে ফ্রেন্ড। এরপর ফ্রেন্ড 10 নম্বর কোশ্চেন, চীনের বৃহত্তম শহর ও বন্দরটির নাম কি? বন্দরটির নাম কি? চীনের বৃহত্তম শহর ও বন্দরটির নাম কি? এরপর ফ্রেন্ড আমরা আলোচনা করব অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আলোচনা করব চীনের। ইয়াংসি কিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? কারণ লেখো। এটা 2 অথবা 3 নম্বরে আসতে পারে। ইয়াংসি কিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? ইয়াংসি কিয়াং নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ কেন? ঘন বসতিপূর্ণ কেন? 2 অথবা 3। ইয়াংসি কিয়াং নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ কেন? তারপরে ফ্রেন্ড ইয়াংসি কিয়াং নদী অববাহিকার কৃষি উন্নতির কারণ লেখো। কৃষি উন্নতির কারণ লেখো। ইয়াংসি কিয়াং নদী অববাহিকার কৃষি উন্নতির কারণ লেখো। এরপর ফ্রেন্ড 14 নম্বর কোশ্চেন, ইয়াংসি কিয়াং নদী অববাহিকা শিল্পে উন্নত কেন? শিল্পে উন্নত কেন? শিল্পে উন্নত কেন? 2 অথবা 3। কেন শিল্পে উন্নত? 15 নম্বর কোশ্চেন, ইয়াংসি কিয়াং নদী অববাহিকায় কি কি খনিজ সম্পদ পাওয়া যায়?
কি কি খনিজ সম্পদ পাওয়া যায়। ফ্রেন্ড, এই গেল আমাদের আজকের কোশ্চেন ইয়াংসি কিয়াং নদী অববাহিকার আলোচনা। আমরা শেষে প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে টোকিও শিল্পাঞ্চল নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।